আত্ম-উপলব্ধি এবং আত্ম-পর্যালোচনা বিষয়ক আজকের এই আলোচনা। আমাদের নিজেদের ২ বছরে জুলাইকে নিয়ে আত্ম-উপলব্ধির অনেক জায়গায় পরিবর্তন এসেছে, সচেতনতা এসেছে। কিন্তু জুলাই নিয়ে সেই ২ বছর আগের জুলাইতেই যে পুলিশ ছাত্রদের বিপক্ষে দাঁড়িয়েছিল তাদেরই একজনের একটা আত্ম-উপলব্ধি আছে। একজন পুলিশ স্বীকারোক্তি দিয়ে বলেছিলেন যে, "স্যার, গুলি করি, একটা মরে, একটাই যায়, বাকিটি কেউ যায় না।" এটা হচ্ছে জুলাইয়ের আত্ম-উপলব্ধি। সেই জুলাইতে বাংলাদেশের আপামর ছাত্র জনতা তারা সকলে এসে অংশগ্রহণ করেছিলেন। প্রথমত এটা ছিল কোটা সংস্কারের জন্য একটা ন্যায়সঙ্গত আন্দোলন। কিন্তু সেই আন্দোলনটাকেও যখন মেনে নেওয়া হচ্ছিল না, যারা কোটা সংস্কার চাইল তাদেরকে রাজাকারের বাচ্চা বলে যখন গালি দেয়া হলো, তখন কিন্তু শিক্ষার্থীরা এই যে দীর্ঘ সময় ধরে বাংলাদেশে একটা ফেসিবাদ চালু করে রাখা হয়েছিল মুক্তিযুদ্ধকে ঢাল হিসেবে ব্যবহার করে, সেই জায়গায় বাংলাদেশের ছাত্ররা তারা কুঠারাঘাত করে। তারা কিন্তু সাহস করে বলতে পেরেছিল, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। যখন এই বক্তব্য, এই স্লোগান যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে উঠে এসেছিল, তখন আমরা বুঝতে পেরেছিলাম যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে ঢাল হিসেবে ব্যবহার করে ১৬ বছরের যে ফেসিবাদ কায়েম করেছে, সেই ঢালটা ঠুনকো হয়ে গেছে, সেই ঢালটা আর টেকসই হবে না। তার যতটুকু সত্য তা অবশিষ্ট থাকবে, কিন্তু যা জুলুমের হাতিয়ার, সেই জুলুমের হাতিয়ার হিসেবে মুক্তিযুদ্ধকে ব্যবহার করার আর কোনো সুযোগ এই বাংলাদেশে নাই। সেটা আমরা সেদিনই বুঝতে পেরেছিলাম। জুলাই আমাদের কাছে এরকম কিছু আত্মোপলব্ধির সময়। এই জুলাইতে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথমত অংশগ্রহণ করে, কিন্তু তাদেরকে যখন হলগুলো থেকে বের করে দেওয়া হয়, বিশ্ববিদ্যালয়গুলো ভ্যাকেন্ট করে দেওয়া হয়, সেই সময়টাতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা রাজপথে নেমে আসে। সাথে সাথে নেমে আসে মাদ্রাসার শিক্ষার্থীরা, যারা আসলে সরকারি চাকরির পরীক্ষাতেই তাদের অংশগ্রহণ করবার কোনো সুযোগ থাকে না। এই আন্দোলনে বাংলাদেশের শ্রমিকেরা তারা নেমে এসেছিল, বাংলাদেশের পেশাজীবীরা নেমে এসেছিল। এবং সব থেকে অবাক করা বিষয়, প্রবাসে যারা রেমিটেন্স যোদ্ধা আছেন তারা এই আন্দোলনে সর্বাত্মক সমর্থন দিয়েছিলেন। রেমিটেন্স শাটডাউনের মতো কর্মসূচি তারা ঘোষণা করেছিলেন। এই যে এত এত মানুষ, সমাজের কোনো অংশ যেখানে বাদ থাকে না, এমন একটা গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, একটা বিপ্লব যেটা বাংলাদেশে সংগঠিত হলো, সেই বিপ্লবের মধ্য দিয়ে আমাদের আত্ম উপলব্ধি হলো এই বাংলাদেশ এমন একটা ভূখণ্ড, যে ভূখণ্ডে যদি কখনো জুলুম চেপে বসে, সেই জুলুম এখানে চিরস্থায়ী হওয়ার কোনো সুযোগ কোনো কালেই লাভ করতে পারবে না। এ কারণে এই বাংলাদেশের মানুষের প্রতি, আপামর জনসাধারণের প্রতি একটা শ্রদ্ধাবোধের জায়গা জুলাই আমাদেরকে নতুন করে দেখিয়ে দিয়েছে। ৭১-এ যেমন এদেশের কিষানেরা তারা অস্ত্র হাতে ধরেছিল, তেমনি ভাবে জুলাইতেও এদেশের সাধারণ জনতা অস্ত্র হাতে ধরার সুযোগ পায় নাই, কিন্তু বিনা অস্ত্রে খালি বুক নিয়ে অস্ত্রের বিপরীতে গুলির সামনে তারা দাঁড়িয়ে গিয়েছিল। এটাই হচ্ছে জুলাই। সেই জুলাই আমাদের কাছে শুধুমাত্র হাসিনাকে দেশ থেকে হটানো, ক্ষমতা থেকে নামানো, তার কোনো উপলক্ষ্য ছিল না। শুধুমাত্র হাসিনা আমাদের লক্ষ্য ছিল না, বরং ছিল হাসিনা, আওয়ামী লীগ একটা যে ফেসিবাদী ব্যবস্থা তৈরি করেছিল, সেই ফেসিবাদী ব্যবস্থা থেকেও আমরা মুক্তি চাই। এবং তারই জন্য আমরা জুলাইতে যে এক দফার ঘোষণা পেয়েছিলাম, সেখানে বলা হয়েছিল ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেই লক্ষ্য নিয়েই জুলাই আন্দোলনের এক দফা ঘোষণা করা হয়েছিল। আমরা তারপরে একটা দীর্ঘ সময় আমরা দেখেছি, যে সময়ে বাংলাদেশের সংস্কারের বিষয় নিয়ে দীর্ঘ সময়ব্যাপী আলোচনা হয়েছে, রাজনৈতিক দলগুলো আমরা সকলে অংশগ্রহণ করেছি, একটা ঐক্যমত্যতা তৈরি হয়েছে, গণভোট হয়েছে সেই মতামতের উপরে, এবং জনগণ সকলে মিলে সেখানে ভোট দিয়েছে। সেই ৭০% ভোট যেটা গণভোটের জন্য, সেই ভোটটাকে এখন আর তারা গ্রাহ্য করছে না। আজকে একটা জিনিস ঘটেছে, সংবিধান বিষয়ে একটা রায় এসেছে আবারও।
যে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার এবং গণভোটের যে বিধানটা ছিল সেটাকে আবার পুনর্বহাল করা হলো আজকে অ্যাপিলেট ডিভিশনের রায়ের মধ্য দিয়ে। হ্যাঁ, এটা ইতিবাচক, কিন্তু একটা জিনিস মাঝখানের সময়টাতে ঘটে গেছে। আমরা আর কোর্টের রায়ের জন্য অপেক্ষায় ছিলাম না। কোর্ট আজকে রায় দিয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসলো, কিন্তু বাংলাদেশের জনগণ গণভোটের মধ্য দিয়ে সেই দিনই রায় দিয়েছিল যে বাংলাদেশে একটা নতুন ফর্মুলায় আবারও তত্ত্বাবধায়ক সরকার আসবে। কোর্ট আজকে রায় দিয়েছে যে গণভোট আসলো, কিন্তু বাংলাদেশের জনগণ ওই 12ই ফেব্রুয়ারি গণভোটে তারা রায় দিয়েছিল যে সংবিধানে গণভোটের যে বিধানগুলো আছে সেটাকে যুক্ত করা হোক। অর্থাৎ আজকে কোর্টের মধ্য দিয়ে যে অর্জন, সে অর্জনটা কিন্তু বাংলাদেশের জনগণ 12 তারিখে 70% জনগণ সে অর্জনের পক্ষে তারা কিন্তু ভোট দিয়েছিলেন। আমরা আর কোর্টের মুখাপেক্ষী ছিলাম না, আমরা জনগণের কাছ থেকে রায় নিয়ে এসেছি। আমাদেরকে আবার কোর্টের মুখাপেক্ষী করার যদি চেষ্টা করা হয়, যদি জনগণের রায়কে কোর্টের মুখাপেক্ষী করার চেষ্টা করা হয়, সেটা বাংলাদেশের জন্য ভালো কোনো ফল বয়ে নিয়ে আসবে না। আমরা এই কোর্টের রায়ের প্রতি ইতিবাচক, কিন্তু আমাদেরকে এই কোর্টের রায়ের থেকেও জনগণের যে রায়, সেই রায়ের দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। জনগণের রায়ের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি, সেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, সে আশাবাদ ব্যক্ত করে আজকের এই আরও একবার স্মরণ করলাম যে জুলাইয়ের দিনগুলোতে আসলে আমাদের সবার মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা ও না পাওয়ার যে সম্মিলন ঘটেছিল, সেই দিনগুলোতে আমরা আবারও ফিরে গিয়েছিলাম। সুধীমণ্ডলী, জুলাইয়ে ইন্টারনেট ব্ল্যাকআউট আর সত্য চেপে ধরার বিরুদ্ধে আমাদের সেই দিনগুলোতে তখনও বুক চিতিয়ে দিয়েছিল আমাদের গণমাধ্যম কর্মীরা। কাঁদনে গ্যাস আর বুলেটের তোয়াক্কা না করে অনেকেই থেকে গিয়েছিলেন মাঠে, রাস্তায়, এবং অনেক রকমের ঝুঁকির মধ্য দিয়ে তারা যে শর্ট ভিডিও ক্লিপগুলো নিয়েছিলেন, সেগুলো আমাদের বিভিন্নভাবে জনগণের কাছে পৌঁছে গিয়েছিল এবং আমরা জানতে পেরেছিলাম যে কোথায় কি হচ্ছে। সেজন্য আমি গভীরভাবে শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই মানুষগুলোকে যারা ওই রকম দিনগুলোতেও রাস্তায় ছিলেন। ধন্যবাদ জানিয়ে সেই সকল গণমাধ্যমকারীদের আমরা স্মরণ করছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন জনাব শফিকুল আলম, সম্পাদক ডেইলি ওয়াদা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সচিব। বক্তব্য নিয়ে আসছেন জনাব শফিকুল আলম। আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় সভাপতি এবং সকল আলোচকবৃন্দ, সবাইকে সালাম। আত্মোপলব্ধি ও আত্মমর্যাদা, অভীষ্ট লক্ষ্য অর্জনের দীপ্ত শপথ। আমার মনে হয় আমরা সবাই শপথের মধ্যেই আছি, নতুন করে শপথের কিছু নাই। আমাদের জুলাই যে লক্ষ্য ছিল সেটা আমি বলবো যে প্রাইমারি বাস্তবায়ন জুলাই অগাস্টে হয়েছে, তার পরবর্তীতে ইন্টারিম গভর্নমেন্টের আমলে অনেক কিছু হয়েছে, এবং সামনের দিনগুলোতে যারাই জুলাই শক্তি ছিলেন, যতগুলো পলিটিক্যাল পার্টি ছিলেন, তারা এটাকে এগিয়ে নেবেন। এটা নিয়ে আমার বিন্দুমাত্র দ্বিধা নাই। বিএনপি আসছে, তারপরে যদি নতুন কোনো পলিটিক্যাল পার্টি যেই থাকুক না কেন, সবাই আমরা মনে করি আগামী বাংলাদেশ তৈরি করবে জুলাইয়ের শক্তিরা। কিন্তু একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের শত্রু কিন্তু বসে নেই। তার অনেক টাকা, সে যে পরিমাণ টাকা চুরি করেছে সেই টাকা বাইরে নিয়ে গেছে, এবং ওই টাকা দিয়ে সে আবার সারা পৃথিবীতে তার যারা ডায়াসপোরা মেম্বার আছে তাদেরকে দিয়ে সে ক্যাম্পেইনে নেমেছে। এখানেও তার ছানাপোনারা আছেন, তারাও হয়তো বা সেই টাকার অনেক ভাগ পাচ্ছেন, তারাও এই নতুন করে নিউ ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন। এই বিষয়ে আমাদের সত্যিকার অর্থে সবাইকে খুব দৃঢ়ভাবে মনে রাখতে হবে যে কারা কারা জুলাইয়ের সময় আমাদেরকে সন্ত্রাসী বলেছে, কারা কারা আমাদেরকে দাস বানিয়ে রাখতে চেয়েছে, কারা বাংলাদেশকে একটা ভ্যাসাল স্টেটে পরিণত করতে চেয়েছে। এইটার থেকে, এই মেমোরির থেকে যেন আমরা সরে না যাই, এই মেমোরিকে আমাদের যাতে ভুলে না যাই, সেটার জন্য আমাদের সব কিছু করতে হবে।
আর একটা জিনিস আমি মনে করি যে বাংলাদেশের যারাই জুলাই আন্দোলনে ছিলেন তাদের সবার থেকে একটা বড় আওয়াজ আসা উচিত, যাতে জুলাইয়ের যারা হত্যাকাণ্ডে জড়িত ছিল সে পৃথিবীর যেইখানেই থাকুক না কেন এবং যত বছর থাকুক, এদেরকে যেন আমরা আইনের সম্মুখীন করি, তাদেরকে জন্য ট্রায়ালের সামনে আনতে হয়। এটার জন্য আপনার অনেক বিদেশে অনেক জায়গায় অনেক উদাহরণ আছে। আপনি দেখবেন যে ইসরায়েল যারা নাজিদের মধ্যে যারা বেঁচে ছিল সিনিয়র লিডারশিপ, তাদেরকে ধরার জন্য বছরের পর বছর দশকের পর দশক তারা এই কাজে তাদের ইন্টেলিজেন্স এজেন্সিকে নিয়োজিত করেছে। অন্যান্য ল্যাটিন আমেরিকার এরা 20-30 বছর ধরে এখনও ট্রায়াল করে যাচ্ছে, যারা 70-এর 80-র দশকে ল্যাটিন আমেরিকাতে গুম খুনে জড়িত। সেই পিনোশে যিনি চিলিতে কু করেছিলেন 1973-তে, তাকে 1998-এ ইউকেতে অ্যারেস্ট করা হয়েছে। তা আমরাও যেন এই জায়গার থেকে ভুলে না যে আমার মনে হয় যে খুব ভালো একটা ইনভেস্টিগেটিভ এজেন্সি থাকা উচিত। আমাদের দূতাবাসগুলোতে আরও শক্তিশালী করা উচিত, যাতে যারা যেই জায়গায় আছে এই লোকগুলো যারা এই খুনে জড়িত ছিল বা খুনিদেরকে যারা ফান্ডিং করেছে, তাদেরকে যেন প্রত্যেককে চিহ্নিত করি কোথায় আছে তারা, এবং তাদেরকে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ সবচেয়ে বেশি আমাদের ফোকাস এখানে দেওয়া উচিত। আমি গভর্নমেন্টের কাছে আশা করব যে এই বিষয়ে যদি ডেডিকেটেড কোনো এজেন্সি তৈরি করা যায় সেটা আরও ভালো। কেননা জুলাইয়ে যারা আমাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে, শহীদ আনাসকে, শহীদ জাবেরকে, শহীদ ফাইয়াজকে, মুগ্ধকে, ওয়াসিমকে, আবু সাইদকে যারা খুন করেছে, সেই খুনের আমরা বদলা নিতে চাই না, বাট যারা এটা করেছে তাদের সবাইকে বিচারের সম্মুখীন আনতে হবে। এটা হোক আমাদের মূল আত্ম উপলব্ধির একটা বড় জিনিস। আমরা অনেক, আপনি দেখবেন যে আমাদের 70-80 বা ওই সময় অনেক অপকর্ম করেও আমরা যেহেতু ভুলে গিয়েছিলাম, এই লোকগুলো আবার রিটার্ন করেছে। আপনি আজকে আমি কিছুদিন আগে তোফায়েল আহমেদ নিয়ে লিখেছি, অনেকে দেখেন বিস্ময় প্রকাশ করছেন। তোফায়েল আহমেদ সেই সময় রক্ষী বাহিনীর মূল সমন্বয়কদের একজন ছিলেন। তো তার অপকর্ম আমরা ভুলে গিয়েছি। উনি ফিরে এসে সেই 90-এর দশকে দেখেন আমাদের পার্লামেন্টারি ডেমোক্রেসিকে দাঁড়াতেই দেয়নি, এই ওনারা হরতাল আন্দোলন করে করে পার্লামেন্টকেই কার্যকর করতে দেয়নি। ঠিক সেই রকম যারা আমরা ওই যে ইনুকে দেখেন, একই অবস্থা, উনি শেষের দিকে এসে মনস্টার হয়ে গেলেন। তা আমরা জানো যারা এগুলো করছে তাকে যেন আইনের আয়তায় আনা হয়। তা 20 বছর লাগুক, 30 বছর লাগুক, আমরা মরে যাব, যাতে আমাদের পরবর্তী জেনারেশনও যাতে এদেরকে খুঁজে খুঁজে বের করে এনে আইনের সম্মুখীন করে। কেউ যদি এইটা না মনে করে যে সে যে অপকর্ম করেছে, যে খুনে সে জড়িত ছিল, যে এক্সট্রাজুডিশিয়াল মার্ডারে সে জড়িত ছিল, যে গুমে সে জড়িত ছিল, যারা আয়নাঘর বানিয়েছে, একটা আয়নাঘর তো না, 700-800 আয়নাঘর যারা বানিয়েছে, প্রত্যেকের জন্য বাংলাদেশের এই বড় লম্বা হাতের আইনের থেকে যাতে দূরে সরে না থাকতে পারে। এটা 10 বছর লাগবে, 20 বছর, আমি বলবো না যে এই গভর্নমেন্ট সব পারবে, বাট আমরা যদি সেই রকম একটা ফোকাস এজেন্সি করি যে তারা এদেরকে মনিটর করবে কোথায় কোথায় আছে, কবে তাকে আনা যায়, এবং যে সমস্ত দেশে বেশি আছে তার সাথে এক্সট্রাডিশন ট্রিটি করে কিভাবে আনা যায়, এই জায়গাগুলো থাকতে হবে। কিন্তু আমরা যদি রিল্যাক্স হয়ে যাই, দেখা যাবে তারাই আবার নতুন ন্যারেটিভ এনে আমাদের জুলাইকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবে। আমাদের ফোকাস, আমাদের তাদেরকে যে আমরা হান্টিং করব, এটা যাতে রিলেন্টলেস হয়, দিনের পর দিন, বছরের পর বছর, দশকের পর দশক জন্য এটা রিলেন্টলেসলি যাতে আমরা তাদেরকে পার্সিউ করতে পারি, তাদেরকে আইনের আওতায় আনতে পারি। এটা না হলে জুলাইয়ের শপথটা ঠিক হবে না। বাংলাদেশে যাতে কেউ মার্ডার করে পার না পায়, এই জায়গায় আমাদের দাঁড়াতে হবে। কেউ যেন আবার ফিরে এসে মার্ডার করে এসে আবার সে যেন পলিটিক্যাল ক্যারিয়ার সে যাতে না করতে পারে, এই জায়গায় আমাদের খুব দৃঢ়ভাবে অবস্থান নিতে হবে। আমি আর বেশি বলবো না। জুলাই আমাদের সবচেয়ে অহংকারের একটা, আমি বলবো যে এই গত 50 বছরে এর চেয়ে বড় অহংকারের বিষয় আমাদের আর আসেনি।
জুলাই আমাদেরকে শিখিয়েছে কিভাবে দাসত্বের শৃঙ্খল থেকে বের হতে হয়, কিভাবে ডিগনিটিকে ফিরিয়ে আনতে হয়। জুলাই আমাদেরকে শিখিয়েছে যে আমরা সবাই এক, আমরা সবাই ফ্রিডমকে বিশ্বাস করি, আমরা সবাই আত্মমর্যাদায় বিশ্বাস করি, এবং আমরা সবাই চাই বাংলাদেশ একটা সুখী, সমৃদ্ধি এবং সবার জন্য হিউম্যান রাইটস থাকা একটা দেশ। থ্যাংক ইউ ভেরি মাচ।